বায়োলজিতে বিশেষ করে চিত্রের কোনো বিকল্প নাই। তুমি যে একটু হ্যান্ডসাম মেন্টালিটি মানুষ সেটা তুমি এখানে প্রেজেন্ট করো। জীবন পাঠ থেকে তোমার চিত্র না দেখে গেলেও আমার কোনো প্রবলেম হবে না। এই চিত্রটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই চিত্রগুলো থেকে তোমার অক্সিজেন পারঅক্সিজেন এগুলো ঠিকঠাক মতো অ্যাড করতে হবে, ক্রিস্টি এগুলো করতে হবে। উদ্ভিদ কোষটা দেখবা, প্রাণী কোষটা কোনো প্রয়োজন নেই। চিত্র দেওয়ার মতো ওরকম কোনো ইম্পর্টেন্ট কোনো জায়গা নাই, সেক্ষেত্রে চতুর্থ চ্যাপ্টারটা আমরা স্কিপ করবো। সেক্ষেত্রে খাদ্য গোষ্ঠী থেকে আমরা কোনো চিত্র অ্যাড করবো না। ডকুমেন্ট আছে, একটা হচ্ছে ভৌত গঠন, একটা রাসায়নিক গঠন, দুটি আরএনএর যে গঠনটা এটা কিন্তু দেখতে হবে না। এই কোশ্চেন খুব বেশি হার্ড করে, যদি এসএসসি লেভেলে এটা দেয় না, বাট তারপরেও যদি কোনোভাবে বলে দেয় যে ইনসুলিন তৈরির প্রক্রিয়া, এই ভদ্রলোকের নামটা কি, সুন্দর করে ভদ্রলোকের নামটা এখানে লিখে দিবা। এটা যদি না করো সেক্ষেত্রে মার্কস কম পাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। টিচারই কনফিউজ হয়ে যায় যে আসলে আমি কি বায়োলজি এক্সাম নিলাম নাকি চারুকলা এক্সাম নিলাম। আসসালামু আলাইকুম। এসএসসি 2025, তো এসএসসি 2025-এর সায়েন্সের ক্যান্ডিডেটস যারা, তো তোমরা কি বায়োলজিতে A+ তুলতে চাও, মানে 80+ মার্ক, 80+ না 90+ মার্কস তুলতে হবে, তো সেই ক্ষেত্রে তোমরা কি চাও কি না যে A+ তুলতে চাই বা এরও উপরে 90 মার্ক তুলতে চাই, সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। কারণ হইতেছে তোমরা যদি মানে A+ তুলতে চাও, সেই ক্ষেত্রে বায়োলজিতে বিশেষ করে চিত্রের কোনো বিকল্প নাই। তোমাকে ঘ নাম্বারে এগুলাতে মানে সিকিউয়ের ক্ষেত্রে এগুলাতে তোমার চিত্র মাস্ট আঁকতেই হবে। যদি চায় সেই ক্ষেত্রেও আঁকতে হবে, যদি না চায় সেই ক্ষেত্রে তুমি যদি গুড মার্কস গেইন করতে চাও, সেই ক্ষেত্রে যেই রিলেটেড বলছে যদি তোমার কাছে টাইম থাকে, এত বেশি আহামরি ভালো পারো না, সমস্যা নাই, বাট তোমাকে একটা চিত্র আর্ট করে দেওয়াটা বেটার। সেই ক্ষেত্রে তোমার মার্কসটা তোমার একটা গুড ইমপ্রেশন তৈরি হবে, সেই ক্ষেত্রে তুমি মার্কসটা ভালো পাবা। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা তাহলে যদি মানে মনে করো যে তুমি এই রকম গুড মার্কস গেইন করতে চাও, সেই ক্ষেত্রে তুমি আজকের এই ভিডিওটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন চিত্রগুলো আমরা প্র্যাকটিস করতে হবে। কারণ তোমার এই পুরো বইয়ে, আচ্ছা আমার সামনে হইতেছে তোমার ল্যাপটপে তোমাদের বইটা ওপেন করা আছে, তো এখানে অনেকগুলো চিত্রই আছে। তো তোমরা কোন কোন বইয়ের মানে কোন কোন চিত্রগুলো প্র্যাকটিস করবা, মানে বইয়ের কোন কোন চিত্রগুলো প্র্যাকটিস করবা, সেই ক্ষেত্রে হইতেছে তোমরা বুঝে উঠতে পারো না। বাট অনেকে আছে করে কি, মানে সবগুলো চিত্র প্র্যাকটিস করে এক্সাম হলে যায়, মানে মেইন যে চিত্রটা সেটা আর্ট না করে অন্যগুলো চিত্র আর্ট করে দিয়ে আসে, মানে মানে যেটা মনে চায় আর কি, মনের মাধুরী মিশে আর্ট করে দিয়ে আসে। তো সেই ক্ষেত্রে টিচারই কনফিউজ হয়ে যায় যে আসলে আমরা কি বায়োলজি এক্সাম নিলাম নাকি চারুকলা এক্সাম নিলাম। ঠিক আছে, এই ভুলটা করা যাবে না, মানে ঠিকঠাক চিত্রগুলো আর্ট করতে হবে, ভুলভাল চিত্র আর্ট করা যাবে না। ঠিক আছে, তো আজকে তাহলে আমরা মানে স্টার্ট করি যে বায়োলজিতে তুমি যদি A+ পাইতে যাও, সেই ক্ষেত্রে তোমাকে কোন কোন চিত্রগুলো বাসা থেকে প্র্যাকটিস করে যাওয়া উচিত, দেখে যাওয়া উচিত একবার হইলেও। তো সেই ক্ষেত্রে তোমার এক্সামে যায় তোমার পেইন খেতে হবে না যে ঘ নাম্বারে এই চিত্রটা আসছে, তো আমি এই চিত্রটা আর্ট করে দিব, এই চিত্রটা আমি দেখে আসছি, এই চিত্রটা আমি পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে দেখে দেখে তোমাদেরকে বলবো, কারণ আমরা তো মুখস্থ করি নি, বা হচ্ছে তোমার চিত্রগুলোও দেখতে হবে ইম্পর্টেন্ট কোনগুলা, তো ওইভাবে আমি সাজিয়ে রাখছি তোমাদের জন্য। যেমন তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার জীবন পাঠ, হ্যাঁ, আচ্ছা এখান থেকে আমরা স্টার্ট করি। তোমাদের যে আচ্ছা না থাক, চ্যাপ্টারের নামগুলো আমরা না লিখি, আমরা হইতেছে তোমার জাস্ট সিম্বল দিয়ে বুঝিয়ে দিই কোন চ্যাপ্টার থেকে তোমরা নামগুলো আর কি করে নিবা। আমি তো মুখে বলেই দিতেছি। তোমাদের যে 1 নম্বর চ্যাপ্টারটা জীবন পাঠ, হ্যাঁ জীবন পাঠ চ্যাপ্টারটা 1 নম্বর চ্যাপ্টারের তোমার কোনো চিত্রই ইম্পর্টেন্ট না। এই চ্যাপ্টার থেকে যদি তুমি কোনো প্রকার চিত্র প্র্যাকটিস না করে যাও, তোমার জন্য কোনো প্রকার চিত্র প্র্যাকটিস করা ধরো কি ফরজ না। ঠিক আছে, এটা প্র্যাকটিস করা ফরজ না, নফল হিসেবে তুমি যদি একটা চিত্র দেখে যেতে চাও দেখে যেতে পারো। বাট আমার মানে জানা মতে মনের রাজ্যের ইচ্ছারা ওগুলা স্যার এর বাইরে কিন্তু কোনো চিত্র এই 1 নম্বর চ্যাপ্টারে নাই। তো জীবন পাঠ থেকে তোমার কোনো চিত্র না দেখে গেলেও আমারই কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো আমরা সেকেন্ডটাতে দেখি। সেকেন্ড চ্যাপ্টারটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, জীবকোষ ও টিস্যু। হ্যাঁ, জীবকোষ ও টিস্যু এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারটা থেকে তোমাদের অনেকগুলা চিত্রই আছে যেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট, এগুলো বারবার এক্সামগুলোতে আসছে এবং আসতেছে। তো এখান থেকে তোমরা কী কী দেখবা, ফার্স্টেই তোমাদের বই ওপেন করলে ফার্স্টে দেখবা হয়েছে তোমার উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যে চিত্রটা, এই দুইটা চিত্র তোমরা মাস্ট। ঠিক আছে, এই যে দুইটা চিত্র তোমরা মাস্ট দেখবা। আমার হাতের লেখা কিন্তু খারাপ, বাটান কি হয়েছে উদ্ভিদ, আচ্ছা যাই হোক বুঝা নিও, উদ্ভিদ অ্যান্ড হইতেছে তোমার প্রাণী কি, উদ্ভিদ প্লাস প্রাণী কোষ, উদ্ভিদ প্লাস প্রাণী কোষ, এই কোষের চিত্রটা দুইটা দেখবা। বাট এই চিত্র দুইটা দেখার ক্ষেত্রে কি করবা জানো, এখানে তোমার দেখবা যে ইউনিক কিছু বিষয় আছে, ইউনিক কিছুগুলো আছে। যেরকম ধরো তোমার উদ্ভিদ কোষের মধ্যে যদি দেখো, তাহলে তোমার হচ্ছে কোষ প্রাচীর,
এখানে কোষ প্রাচীর, এখানে কোষ প্রাচীর নাই। আবার এই ক্ষেত্রে যদি তুমি দেখো কোষ গহ্বর বড়, কোষ গহ্বর ছোটো, এরকম ইউনিক কিছু বিষয়গুলো দেখে রাখবা ভালো করে। যেগুলো আছে মাস্ট, মানে সবগুলোতেই আছে, এগুলো তো আহামরি প্রয়োজন না, না দেখলেও সমস্যা নাই, বাট দুই একটা দেখে রাখবা, বাট ইউনিকগুলো বেশ ভালো করে দেখবা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ভালো করে লেভেলিং করে দিবা, ইটস এনাফ। অ্যান্ড সেকেন্ড যে চিত্রটা সেটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এই যে চিত্রটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই চিত্রগুলো থেকে তোমার অক্সিজেন, পারঅক্সিজেন এগুলো ঠিকঠাক মতো অ্যাড করতে হবে, ক্রিস্টি এগুলো অ্যাড করতে হবে। তো মাইটোকন্ড্রিয়ার চিত্রটা ভালো করে দেখে নিবা। দেন হইতেছে তোমার আরেকটা কী আছে, প্লাস্টিড। এই প্লাস্টিডের চিত্রটাও বেশি ইম্পর্টেন্ট, প্লাস্টিডের চিত্রটা দেখে নিবা। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হইতেছে তোমার কী যেন দেখছিলাম, আচ্ছা নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস, এটা বারবার কিন্তু এক্সামে আসে, ভুলে গেছিলাম। নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চিত্রটা বাস্তব দেখবা। অ্যান্ড এই চ্যাপ্টারটাই বেশি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকেই তোমার হইতেছে বেশি পরিমাণে চিত্র আসে। এর অন্য চ্যাপ্টারগুলো থেকে এত আহামরি প্রশ্ন না আসলেও এই চ্যাপ্টারটা থেকে হচ্ছে তোমার আর্ট রিলেটেড, চিত্র রিলেটেড কোশ্চেনগুলো বেশি আসে। আচ্ছা, নিউক্লিয়াস দেখবা। আরেকটা জিনিস আছে সবার শেষে দেখবা যে তোমার মাকু আকৃতির কোষ, তারপরে মানে কোষ বলতে কি তোমার পেশি, যে পেশিটা 3 ধরনের পেশি আছে তোমাদের, এই 3 ধরনের পেশি দেখবা। তিন ধরনের পেশি সেকেন্ড চ্যাপ্টার থেকে দেখো অনেকগুলো কিন্তু হয়ে গেছে। আরও একটা না, আরও 2টা জিনিস আছে। তো ওই 2টা জিনিসের মধ্যে একটা যেরকম হইতেছে তোমার ক্রোমোজোম, একটা হইতেছে ক্রোমোজোম, আর সেকেন্ডটা হইতেছে নিউরন। এই 2টা জিনিস ক্রোমোজোম আর নিউরন এখানে আমরা না দিই, কারণ হচ্ছে ক্রোমোজোম আমাদের যে লাস্টের দিকে তোমার চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটার নাম কি জানো তোমার, বংশগতীয় যেইটা আছে তোমার নাম্বার চ্যাপ্টার, 12 নম্বর চ্যাপ্টার। তো 12 নম্বর চ্যাপ্টারে আমাদের ক্রোমোজোমটা লাগবে, তো আমরা ওই 12 নম্বর চ্যাপ্টারে দিব। অ্যান্ড আরেকটা যে বললাম নিউরনটাও এখানে না দিই, কারণ হচ্ছে নিউরনটা 10 নম্বর চ্যাপ্টার যে তোমাদের সমন্বয় চ্যাপ্টারে নিউরন রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই 2টা না দিলাম, ঠিক আছে। তো ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছুই লাগবে না, সেকেন্ড চ্যাপ্টার থেকে এই 2টা জিনিস লাগবে। 2টা জিনিস বললাম কেন, অনেকগুলো জিনিসই লাগবে। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, 3 ধরনের পেশি, এগুলো তোমার চিত্র দেখা যাওয়া ফরজ। তুমি যদি বায়োলজিতে A+ মার্কস, মানে A+-এর উপরে যে মার্কসগুলো 80, 90 এগুলো গেইন করতে চাও। ওকে, দেন আমরা হইতেছে 3 নম্বর চ্যাপ্টারটা দেখি। 3 নম্বর চ্যাপ্টারটা জানো কি, কোষ বিভাজন। 3 নম্বর চ্যাপ্টারটা কোষ বিভাজন। 3 নম্বর চ্যাপ্টারটাও বেশ ইম্পর্টেন্ট। 3 নম্বর চ্যাপ্টার থেকে বেশি কিছু লাগে না বলতে যেটা লাগে ওই তোমার একসাথেই যে সবগুলা দেওয়া আছে, যেখানে হইতেছে তোমার কোষ বিভাজনের যে ধাপগুলা, মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলা। তো মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলার মধ্যে কি কি আছে সংক্ষেপে লিখে দিই। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। এই 5টা চিত্র তোমাকে দেখে যেতে হবে। অ্যান্ড তোমরা একটা জিনিস নোটিস করবা, তোমাদের বইয়ের মধ্যে এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ এই 5টার এই এক পাশে উদ্ভিদ কোষের মানে বিভাজনের প্রক্রিয়াটা, আর এক পাশে প্রাণী কোষেরটা দেওয়া আছে। তো তোমরা কোনটা করবা? তোমরা মাস্ট মানে এটাই করবা, প্রাণী কোষে করাটা কোনো দরকার নেই। মাস্টই তোমরা হইতেছে উদ্ভিদ কোষটা দেখবা, প্রাণী কোষটা কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে বানানটা আসলেই ভুল হয়েছিল, এখানে হবে উদ্ভিদ কোষ, ঠিক আছে। এখানে তোমরা উদ্ভিদ কোষটাই দেখে যাবা। অ্যান্ড 4th চ্যাপ্টারটা দেখি আমরা, চতুর্থ চ্যাপ্টারটার নাম কি জানা ছিল? চতুর্থ চ্যাপ্টার নাম হলো জীবনী শক্তি থেকে আমার যতটুকু মনে পড়ে সালোক সংশ্লেষণ যে বিক্রিয়াটা, ওই বিক্রিয়াটা দেখার বাইরে এরকম ইম্পর্টেন্ট মানে সব পড়বা পুরোটাই, বাট ওরকম চিত্র দেওয়ার মতো ওরকম কোনো ইম্পর্টেন্ট কোনো জায়গা নাই। সেই ক্ষেত্রে চতুর্থ চ্যাপ্টারটা আমরা স্কিপ করবো, চতুর্থ চ্যাপ্টারটা আমার প্রয়োজন নাই। আচ্ছা, 5th চ্যাপ্টারটা আমরা দেখি। 5th চ্যাপ্টারটার জন্য কী নাম ছিল? খাদ্য ও পুষ্টি থেকে তো ওরকম কোনো চিত্রই নাই ধরতে গেলে। তো সেই ক্ষেত্রে খাদ্য ও পুষ্টি থেকে আমরা কোনো চিত্র আর্ট করবো না, এখান থেকে আমরা কোনো চিত্র প্র্যাকটিস করবো না। তো অলরেডি 5টা চ্যাপ্টার হয়ে গেল। 5টা চ্যাপ্টারের মধ্যে আমরা দেখো 3টা চ্যাপ্টারই বাদ দিয়ে দিলাম।
জাস্ট 2টা চ্যাপ্টার। তো এই জিনিসটা যারা না জানবে, যারা না দেখবে ভিডিওটা, বা হচ্ছে যারা না জানবে যে হইতেছে তোমার কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না, তারা তো সবগুলোই প্র্যাকটিস করবে, বা হচ্ছে অনেকে প্র্যাকটিসই করবে না। সেই ক্ষেত্রে কিন্তু A+ গেইন করা এত সহজ হবে না। আমি বলছি যে ডিকোড সায়েন্সের সাথে যারা আছো, আমার গাইডলাইনগুলো যারা ফলো করতেছে তাদের A+ মিস হবে না, বিশেষ করে বায়োলজি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে। তো বায়োলজিতে A+ মিস করাই যাবে না। সেই ক্ষেত্রে তোমরা এই সেকেন্ড চ্যাপ্টার অ্যান্ড থার্ড চ্যাপ্টার এগুলো প্র্যাকটিস করবা। অ্যান্ড নেক্সট দেখি 6 নাম্বার চ্যাপ্টার, চিহ্ন দিয়ে দিই। আচ্ছা, নেক্সট হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6। এটার নাম যেন কি ছিল? আচ্ছা, জীবের পরিবহন। জীবের পরিবহন থেকে তোমার ওই যে রক্ত, ওইগুলোর মধ্যে ওরকম কিছু নেই, হার্টের যে গঠনটা মাস্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা বিভিন্নবার আসছে, হার্টের গঠন বা ওই যে হার্টের যে লম্বচ্ছেদের যে চিত্রটা, এই জিনিসটা তোমার মাস্ট, মানে বলতে পারো 3 স্টার। 3 স্টার দিলাম না, বাট এটা 3 স্টার, এটা মাস্ট তোমার লাগবেই 6 চ্যাপ্টার থেকে। এর বাহিরে আসলে এটা গান লিখি নাই, কিন্তু গঠন লিখছি, বুঝানিও ভাই লেখা। 6 এটা গেল। দেন হচ্ছে আমরা সপ্তম চ্যাপ্টারটা দেখি। সপ্তম চ্যাপ্টারে আমরা যেন কি দেখলাম? সপ্তম নাম হচ্ছে গ্যাসীয় বিনিময়। গ্যাসীয় বিনিময় থেকে এরকম গ্যাসীয় বিনিময় থেকে ওরকম কোনো ইম্পর্টেন্ট চ্যাপ্টার চিত্র নাই। গ্যাসীয় বিনিময় থেকে কোনো চিত্র তোমাকে দেখতে হবে না। অ্যান্ড আমরা যাই 8 নাম্বার অধ্যায়। অষ্টম অধ্যায়তে মনে হয় রেচন। হ্যাঁ, অষ্টম অধ্যায়তে রেচন। এই রেচনের এখানে তোমার 2টা জিনিস শিখতে হবে। সেটা হচ্ছে তোমার বৃক্ক। এটা কিন্তু যারা অ্যানালাইসিস করছো, টেস্ট পেপার অ্যানালাইসিস করছো, তারা কিন্তু অলরেডি অনেকেই জানো বৃক্ক খুবই ইম্পর্টেন্ট এবং বারবার এটা আসছে। আর কোশ্চেন যদি খুব বেশি হার্ড করে সেই ক্ষেত্রে হইতেছে তোমার নেফ্রনের যে গঠনটা, মানে বৃক্কের যে ক্ষুদ্রতম একক, এরকমভাবে কিন্তু অনেকের সময় পেঁচায় মানে কোশ্চেনটা করে ফেলে, যেটা হচ্ছে যে বৃক্কের বা রেচন প্রক্রিয়ার যে ক্ষুদ্রতম একক, তার চিত্র বর্ণনা করো, তার গঠন বর্ণনা করো। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বুঝে নিতে হবে বৃক্কের যে ক্ষুদ্রতম একক, সেগুলো নেফ্রনের কথা বলছে। তো নেফ্রনটাও আমরা দেখে নিব, নেফ্রনের যে গঠনটা আছে সেটাও আমরা দেখে নিব, নেফ্রনের চিত্রটা। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখব। তাহলে 8টা গেল। অ্যান্ড হইতেছে আমরা যাই চ্যাপ্টার নাম্বার 9। চ্যাপ্টার নাম্বার 9 হচ্ছে দৃঢ়তা, পেশি অ্যান্ড হাড়, এগুলো নিয়ে যে কথাবার্তা বলছে। তো এই জায়গাতে ওইরকম ইম্পর্টেন্ট চিত্র আছে। ইম্পর্টেন্ট চিত্র তোমার আচ্ছা, সাইনোভিয়াল যে অস্থিটা আছে, এটা দেখে যেতে পারো। এটা আসবে বলে মনে হয় না, বাট আইসা পড়তে পারে, মোটামুটি ইম্পর্টেন্ট আছে। একটা মিস্টেক হয়ে গেছে, সাইনোভিয়াল হবে। সাইনোভিয়াল অস্থি, ঠিক আছে। এই সাইনোভিয়াল অস্থি না তো, অস্থি সন্ধি, যেটা অস্থির যে এইটা আছে, অস্থি সন্ধিটা, হ্যাঁ, সাইনোভিয়াল অস্থি সন্ধি 9 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত অলরেডি হয়ে গেল। সেই ক্ষেত্রে এখন আমরা যাই 10। আচ্ছা, 10-এ যেটা বলছিলাম, এখানে দুটো তো জায়গা নাই। আচ্ছা, এখানে আমরা 10টা দেই। 10 নাম্বার চ্যাপ্টার যেটা আমরা যে এখানে বাদ দিয়ে আসলাম, মনে আছে? নিউরন সমন্বয় চ্যাপ্টার থেকে আমরা একটা চিত্রই দেখবো, সেটা হচ্ছে নিউরন। ঠিক আছে, 10 নম্বর চ্যাপ্টার থেকে আমরা শুধু নিউরনটাই দেখব, এর বাইরে আর ওরকম কিছু লাগে না। আচ্ছা, নেক্সটে আমরা যাই চ্যাপ্টার নাম্বার 11, যেটা হচ্ছে তোমার জীবের প্রজনন। জীবের প্রজনন থেকে দেখতে হবে, জীবের প্রজননটা নিচে লিখি, তাহলে মার্কস তো দেওয়াই আছে, বুঝে যাবা কোনটা, এলোমেলো করে লিখলেও সমস্যা নাই। এটা হচ্ছে তোমার 11 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমার জীবের প্রজনন। এখান থেকে তোমার আদর্শ ফুলের যে গঠনটা, জবা ফুলের গঠনটা এবার এটা দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে এটা দেখবা। আদর্শ ফুলের গঠন, ঠিক আছে, আদর্শ ফুলের গঠনটা দেখবা এখান থেকে। আরেকটা দেখবা তোমার পুং গ্যামিটোফাইটের উৎপত্তি, এই জিনিসটা দেখবা। পুং গ্যামিটোফাইট, পুং গ্যামিটোফাইটটা দেখবা। পুং গ্যামিটোফাইটটা দেখবা, ফুলের আদর্শ ফুলের গঠনটা দেখবা, এটা দেখবা। আর ওরকম কিছু তো ওইরকম নাই ওই চ্যাপ্টারটাতে। নিষেকের চাইলে দেখতে পারো, নিষেকটা
এর আগে আসছে, আমি দেখছি দু একটা বোর্ডে, নিষেকটা চাইলে দেখে নিতে পারো। এটা একদম মাস্ট বলবো না, বাট নিষেকটা দেখে নিতে পারো। নিষেকটা যেহেতু একবার মানে কয়েকটা বোর্ডে দেখলাম এর আগে আসছিল, সেক্ষেত্রে তোমরা হইতেছে নিষেকটা দেখে নিতে পারো। আচ্ছা, এর বাইরে হইতেছে 12 নম্বর চ্যাপ্টার। 12 নম্বর চ্যাপ্টার নাম্বার 12। চ্যাপ্টার নাম্বার 12 থেকে আমরা কি দিব, এখানে বাদ দিয়ে আসছিলাম মনে আছে, ক্রোমোজোম। এখান থেকে আমরা দিব ক্রোমোজোম, যে যেটাই বলো ওটাই সঠিক। এখান থেকে আমরা দিব ক্রোমোজোম। এর বাইরে কি দিব, ডিএনএর গঠন। ডিএনএর গঠন কিন্তু দুইটা, মানে দুই রকমের আছে, একটা হচ্ছে ভৌত গঠন, একটা রাসায়নিক গঠন, দুইটাই কিন্তু দেখতে হবে। ভৌত রাসায়নিক, ভৌত দেখবো অ্যান্ড রাসায়নিকও দেখবো। দেখা যাইতেছে কি ঠিক মতো? আচ্ছা, রাসায়নিকটা মনে হয় ওইরকমভাবে দেখা যাইতেছে না, বাট এটা বোঝা নেও। আচ্ছা, আমরা রাসায়নিকটা নিচে লিখে দিই এখান থেকে। ভৌত অ্যান্ড রাসায়নিক গঠন ডিএনএ, এটা দেখতে হবে। অ্যান্ড আরেকটা বিষয়, আরএনএর যে গঠনটা, এটা কিন্তু দেখতে হবে না। তো এখানে অনেক কিছুই কিন্তু আমি দিলাম স্পেসিফিকভাবে, যেগুলোই দেখতে হবে এর বাইরে দেখতে হবে না, দেখার প্রয়োজন নাই। আরএনএটা দেখতে হবে না, আরএনএ কখনোই আসে না। আবার এখানে দেখো, এই যে সেকেন্ড চ্যাপ্টারটা, এখান থেকে অনেকেই তোমাদের কোষ প্রাচীরের এটা দেখবে, ইম্পর্টেন্ট না, দেখার দরকার নেই। এক্সট্রা কিছু আমরা দেখবই না, যেহেতু আমাদের হাতে এখানে সময় নাই, খুবই সময় কম, সেক্ষেত্রে আমরা এক্সট্রা কিছু দেখতেই যাব না, ঠিক আছে। অ্যান্ড ডিভিশন দেই, পরে আবার উল্টাপাল্টা বাজায় ফেলবা। আচ্ছা, 13 নম্বর চ্যাপ্টার। 13 নম্বর চ্যাপ্টারে নামটা যেন কি ছিল? 13 নম্বর চ্যাপ্টার হচ্ছে তোমার জীবের পরিবেশে কী বাস্তুতন্ত্র, রাষ্ট্রতন্ত্র, এই যে পুকুর টুকুর এগুলো আছে, এগুলোতে কোনো ইম্পর্ট্যান্ট কোনো চিত্র নাই। ক্রস, বাতিল করে দিলাম। অ্যান্ড হইতেছে চ্যাপ্টার নাম্বার 14, লাস্ট ওয়ান। 14তে কী আছে? 14তে টিস্যু কালচার। হ্যাঁ, টিস্যু কালচার। আছে। আর একটা হইতেছে তোমার আর কি আছে, রিকম্বিনেন্ট ডিএনএ। এর বাইরে এই চ্যাপ্টারে না, এর বাইরে আর কিছু নাই। বাট একটা জিনিস, রিকম্বিনেন্ট ডিএনএ যে বিষয়টা, এখানে যদি কোশ্চেন খুব বেশি হার্ড করে, যদি এসএসসি লেভেলে এটা দেয় না, বাট তারপরেও যদি কোনোভাবে বলে দেয় যে ইনসুলিন তৈরির প্রক্রিয়া বা ইনসুলিন উল্লেখ করে, সেই ক্ষেত্রে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ এটা যেই প্রসেসটা আছে সেম প্রসেসটাই লিখবো। জাস্ট ফার্স্টে যে তোমার বইয়ে দেখবা, ফার্স্টে একটা দেওয়া আছে যেখানে হচ্ছে কাঙ্ক্ষিত জিন লেখা আছে, সেখানে আমরা কাঙ্ক্ষিত জিনের ওই জায়গায় লিখবো ইনসুলিন জিন। অ্যান্ড নিচে আমরা কিছু যে মানে একদম শেষ স্টেপে আমরা কয়েকটা বোতলে মানে আঁকায় দিব, বোতল আঁকায় দেওয়ার পরে সেখানে আমরা বলে দিব হচ্ছে যে তোমার ইনসুলিন তৈরি হচ্ছে বা ইনসুলিন ব্যাস, এতটুকু লিখে দিলে হবে। একই জিনিস একটু প্যাঁচায় দিতে পারে, বাট আমার মনে হয় না এসএসসি লেভেলে এই প্যাচটা দিবে, ইন্টার লেভেলে এই প্যাচটা দেয়। বাট রিকম্বিনেন্ট ডিএনএ এটা এগুলো দেখলেই আই থিঙ্ক এনাফ। অনেক কিছু লিখছি, হিজিবিজি লেখা, বাট লেখার সাথে সাথে যখন বলছি তখন যারা শুনছো তারা হইতেছে আশা করি যে এটা থেকে তোমরা হেল্পফুল হবা, ঠিক আছে। এই জিনিসগুলো দেখলে এর বাইরে আসলে চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, বাট আমার যে হাতে লেখা, এই হাতে লেখা স্ক্রিনশট নিয়ে কী করবা? বাট মুখে যেগুলো বলছি সেগুলো শুনছো, এতেই অনেক কাজ হবে আশা করি। এর বাইরে হইতেছে আর কিছু লাগবে না, ঠিক আছে। তো এইটাই, আর তোমরা হইতেছে এইগুলা প্র্যাকটিস করো। এইগুলা প্র্যাকটিস করলে আশা করি যে তোমার হইতেছে বায়োলজিতে ইজিলি তোমরা ঘতে যে চিত্রগুলো চাই এগুলো চাই। অনেকে হচ্ছে প্র্যাকটিসই করে যাও না, এক্সাম করে সরাসরি যা দেখা যাচ্ছে চিত্র চলে আসছে, মানে আশ্চর্য হয়ে যাও সেই ক্ষেত্রে। না, এরকম কিছুই করার দরকার নাই। আগে থেকে যে এই চিত্রগুলো দেখা যায় একটু, এর বাইরে আশা করি আর কোনো চিত্র আসবে না, ঠিক আছে। এগুলোই আসবে, অ্যান্ড এগুলো একটু দেখে গেলে তুমি ইজিলি ভাবে না, আমি দেখে আসছি, আমি তো জানি। আচ্ছা, আরেকটা জিনিস, আমি বোর্ডটা ক্লিন করে দেই। আচ্ছা, আমি এই ভিডিওর কমেন্টে হইতেছে তোমার একটা দিয়ে দিব,
মানে একটা ডেমো চিত্র দিয়ে দিব, যে একটা ডেমো মানে চিত্রগুলো আসলে কীভাবে আঁকবা। অবশ্যই তো পেন্সিল দিয়ে আঁকবা, সেক্ষেত্রে তোমরা পরীক্ষা হলে যে কাজগুলো করবো কালার পেন ইউজ করো, বাট কালার পেন দিয়ে তো ভুলেও চিত্র আর্ট করতে যাও না, ঠিক আছে? চিত্র ভুলেও আর্ট করতে যায়ও না, এই কাজটা ভুলেও করবা না, পেন্সিল দিয়ে আর্ট করবা। অ্যান্ড আমি যেটা বলে দিলাম, আমি ডেমো চিত্র আমি তোমার এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব, বাট তারপরে এখানে একটু বলি, যেমন ধরো এটা কোনো একটা কিছু চিত্র আর্ট করলা, হ্যাঁ, কোনো একটা কোর্স, এর মধ্যে অনেক কিছু আছে, সেই ক্ষেত্রে এইখানে একটা মনে মনে এটা এরকম একটা লেভেল মার্কিং করবা, এখান থেকে টান দিবা, এখান থেকে টান দিবা, এই জায়গা দিয়ে নামগুলো লিখবা, কোষ প্রাচীর, তারপরে তোমার হইতেছে কি রাইবোজোম, কোষ গহ্বর, যাই লেখো এইভাবে এক সিরিয়ালে মার্কিং করবা। অ্যান্ড লাস্টের দিকে লেভেলিংগুলো করবেন, লাস্টের দিকে মাস্ট চিত্র, এই ভদ্রলোকের নামটা কি সুন্দর করে ভদ্রলোকের নামটা এখানে লিখে দিবা। এটা যদি না করো সেক্ষেত্রে কিন্তু মার্কস কম পাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে, এটা করা যাবে না, এটা মাস্ট লিখবাই। অ্যান্ড লেভেলিংগুলো ঠিকঠাক মতো করবা, কেউ ঠেকে দেবে না। চিত্র পারো না, আহামরি ভালো পারো না চিত্র, সমস্যা নাই, তুমি স্যারকে বুঝাইতে পারলে হচ্ছে স্যার আমি চিনি এটা উদ্ভিদ কোষ, স্যার আমি চিনি এটা প্রাণী কোষ, স্যার আমি চিনি এখানে আমি লিখে দিচ্ছি, আর এগুলোর মধ্যে এটার নাম এটা, এটার নাম এটা, স্যার আমি এগুলো চিনি। স্যারকে এতটুকু বুঝাতে হবে, স্যারকে তো তুমি নিজে অনেক হ্যান্ডসাম, ঠিক আছে, আমি জানি তুমি অনেক হ্যান্ডসাম, তো স্যারকে তো তুমি সেটা দেখাইতে পারতেছো না যে তুমি অনেক হ্যান্ডসাম, ঠিক আছে না, তুমি এটা দেখাইতে পারতেছো না। সেই ক্ষেত্রে তুমি যে একটু হ্যান্ডসাম মেন্টালিটির মানুষ সেটা তুমি এইখানে প্রেজেন্ট করো, ঠিক আছে, কারণ তুমি হ্যান্ডসাম এটা আমি জানি, তুমি জানো, স্যার কিন্তু জানে না। সেই ক্ষেত্রে তোমাকে হইতেছে হ্যান্ডসাম ওয়েতে প্রেজেন্ট করতে হবে, স্যার যেটা মার্কস দেয়, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আর কি বলবো, আর কিছু না বলি, তোমরা হইতেছে এগুলো প্র্যাকটিস করতে থাকো, পরীক্ষার আগে আর বেশি সময় নষ্ট করো ঠিক হবে না তোমাদের, তো ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।